বামেরা আমাকে গালি দিতে পারে, মানে আমাকে খারাপ বলতে পারে, কিন্তু রাস্তার রাজনীতি যদি আজকে করতে পারতেন তাহলে প্রত্যেকটা মুসলমানের ভোট আজকে আপনাদের পক্ষে থাকতো। নওশাদ সিদ্দিকী আজকের দিনে দাঁড়িয়ে কতটা বড় ফ্যাক্টর এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলে মনে হয়? তৃণমূল যে ভাষায় নির্বাচন করে অভ্যস্ত হুম, সেই ভাষায় এবার বিজেপি উত্তর দিচ্ছে। যে 27 লক্ষ মানুষ তারা তো ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো, হুম। কিন্তু তুমি আমায় বলো 2018 সালে 2 কোটি লোকের ভোটের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়েছে। যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দমদমে দীপশিতা ধর, যে শিল্পী আফরিন, এই ক্যান্ডিডেট গুলোর যে আপনি প্রচার দেখছেন, যে কথাবার্তাগুলো শুনছেন, তার ইম্প্যাক্ট কি বাম রাজনীতিতে পড়বে, অন্তত ভোট বাক্সে পড়বে বলে মনে হচ্ছে? কনসলিডেশন এই বাম দুর্গেও হয়েছে, ফলে সেই হিন্দু ভোটটাকে যদি আবারও যদি বিজেপির পক্ষে যায় তাহলে বিকাশ বাবুর পক্ষে লড়াইটা কঠিন হবে। 2026-এর হাই ভোল্টেজ নির্বাচন আসতে দিন 10 বাকি। তৃণমূল বিজেপিকে সরিয়ে আসলে কতটা প্রভাব ফেলতে পারে বামেদের ব্রিগেড? বামেদের প্রার্থীরা সত্যি কি জেতার জায়গায় গেছেন? প্রশ্ন অনেক। আর এই প্রশ্নের উত্তর দিতে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রশ্ন অনেক, যে বামেরা কি সত্যি প্রভাব ফেলতে পারবে নির্বাচনে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কিভাবে দেখছেন? দেখো, তৃতীয় পরিসরের রাজনীতি মানে প্রভাব শব্দটা যখন তোমরা বলো আর আমাদের প্রভাব দুটো এক নয়। আমরা যখন রাজনীতি চর্চা করি তখন প্রভাব মানে তৃতীয় পক্ষ অনেক সময় জয় পরাজয়ের কাণ্ডারি হয়ে যায়। মানে ধরো গত লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে বাম প্রার্থী যে ভোট পেয়েছে সেটা জয়ের মার্জিনের থেকে বেশি। দমদম, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, দমদম কেন্দ্রে কিন্তু সেখানে যে সুজন চক্রবর্তী যে ভোটটা পেয়েছিল ওই ভোটটা যদি উনি না পেতেন তাহলে কিন্তু সেখানে বিরোধী পক্ষের কাছে যদি যেত ভোটটা তাহলে কিন্তু সেখানে বিরোধী পক্ষ জয়ী হতো। আবার সজল ঘোষ যে উপনির্বাচনে দাঁড়িয়েছিল, যদি সেটা তো তন্ময় দা, আমি দেখলাম তন্ময় ভট্টাচার্য তিনি কিন্তু স্বীকারই করে নিয়েছেন যে আমি যদি ওই ভোট না পেতাম তাহলে সজলের জয়ের সম্ভাবনা প্রবল ছিল। ফলে প্রভাব যদি বলো তাহলে অবশ্যই তৃতীয় পরিসরের প্রভাবে কে জয়ী হবে কে পরাজিত হবে সেটা নির্ভর করবে। ফলে প্রভাব একটা আছে, কে জিতবে কে হারবে তার প্রভাব একটা আছে। এটা গেল একটা। দ্বিতীয় যেটা সেটা হলো যে বেশ কয়েকটি আসনে বামেরা ত্রিমুখী লড়াইয়ের মধ্যে আছে। তার মধ্যে দমকল, মুর্শিদাবাদের দমকলের কিন্তু অবশ্যই একটা আছে, রানীনগরে একটা লড়াইয়ের মধ্যে আছে, আর এখানে তোমার উত্তরপাড়া আসনটাতে লড়াইয়ের মধ্যে আছে। অর্থাৎ সেখানে কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে, এই নয় যে শুধুমাত্র বাইনারি ইলেকশন হচ্ছে। ফলে সেইটা তো অবশ্যই বামেরা 3টি আসনে অন্তত আমার চোখে তো লড়াইয়ের মধ্যে আছে। রানীনগর, দমকল, উত্তরপাড়া ছাড়াও মানে জঙ্গিপুরেও কিন্তু বামেলার লড়াইয়ের মধ্যে আছে। কিন্তু এটা আমার কাছে অনেক বেশি স্পষ্ট যে এই নির্বাচনে কিন্তু কংগ্রেস কয়েকজনকে জয়ী করবে। মানে এই যে বাম কংগ্রেস জোটটা হলো না, যদি জোটটা হতো আমার ধারণা মালদা মুর্শিদাবাদে আরো বেটার রেজাল্ট হতো। দেখো, ভোট স্প্লিট হলে সবচেয়ে লাভ তো তৃণমূল কংগ্রেসের। ফলে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের ভোট যে ভাগ হচ্ছে সেই বিভাজনে কিন্তু সুবিধাটা কিন্তু আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে, কিছু জায়গা বিজেপির পক্ষে যাবে। যেমন মুর্শিদাবাদে বিজেপি হয়তো গতবার 2টো আসনে জিতেছিল, এবার 5টা আসনে জিতবে। ফলে সেই 5টা আসনে জিতবে, ভোট মানে সংখ্যালঘু ভোটের স্প্লিটের জন্য আরো অতিরিক্ত 3টে আসন পাবে। কিন্তু মানে যদি লেফট কংগ্রেস একসাথে লড়তো তাহলে আমার ধারণা যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে কিন্তু লেফট কংগ্রেস আরো কিছু সিট বার করতে পারতো। যেটা কংগ্রেস হয়তো এখন 5টা আসন পাঠাবে সেটা হয়তো কংগ্রেসের ক্ষেত্রে 10টা হয়ে যেত, বামেদের ক্ষেত্রে 2-3টে বেরোতে পারতো। অর্থাৎ 15টার মতন আসন হয়তো তৃতীয় পরিসরের থাকতো। কিন্তু যেহেতু জোটটা হয়নি তার ফলে কিন্তু অনেক জায়গাতে শাসক তো তার বেনিফিশিয়ারি আছে, তার সংগঠন আছে, সেই ভোটটা ধরে রাখলেই বিরোধী ভোট ভাগ হলে শাসক একটা 37-38 বা 40% ভোট ধরে রাখলে কিন্তু সেই আসনটাতে জিতে যাবে। ফলে সেই সম্ভাবনাও কিন্তু মালদা, মুর্শিদাবাদে আছে। আবার কিছু কিছু জায়গায় শাসক শুধু জিতবে তা নয়, বিজেপি তার যে হিন্দুত্বের ভোটটা অর্থাৎ 38-39% ভোট ধরে রেখে কিন্তু যদি মানে মানে মুসলিম ভোটটা বিভাজিত হয় সেখানে কিন্তু জয়ী হয়ে যাবে বিজেপি। ফলে আমার মনে হয় যে বাম এবং কংগ্রেস আলাদাভাবে লড়ার ফলে
চূড়ান্ত বিচারে যদি বলো আমায়, তাহলে কিছু কিছু জায়গায় তৃণমূল লাভ হবে, তৃণমূল কংগ্রেসের, কিছু জায়গায় বিজেপির লাভ হবে যদি একসাথে লড়তো। এবার যে আবহ ছিল, এবার লোকসভা নির্বাচনের নিরিখে 11টা আসনে কংগ্রেসে গিয়েছিল, বামের একটা আসনে ছিল, মোট 12টা আসনে তারা এগিয়েছিল। তাহলে 12 আরো মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, ওটা তো কেন্দ্র নির্বাচন ছিল, কিন্তু এখানে রাজ্যের নির্বাচন। আমার ধারণা যে 15-16টা সিট হয়তো বাম কংগ্রেস জোট বের করে নিতে পারতো ও রাজ্য বিধানসভায় তাদের উপস্থিতি জোরালো ভাবে তৈরি করতে পারতো। তো সেটা হয়নি। ফলে মানে বামেরা যে 4টা আসন তোমায় বললাম, সেই 4টা আসনে তারা প্রথম হওয়ার জন্য ত্রিমুখী লড়াইয়ে আছে। আর হবেই আমি বলছি না, ত্রিমুখী লড়াইয়ে আছে। আর বাদ বাকিগুলো তাদের তাদের ভোট কাটার উপর নির্ভর করবে যে বিজেপি জিতবে নাকি কোথাও তৃণমূল কংগ্রেস জিতবে। যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দমদমে দীপশিতা ধর, যে ক্যান্ডিডেটগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আমি আলোচনা দেখি সোশ্যাল মিডিয়ায়, এরকম একাধিক ভালো মুখকে বামেরা প্রার্থী করেছে। এবং শিল্পী আফরিন বালিগঞ্জে ক্যান্ডিডেট হচ্ছে, যেখানে সংখ্যালঘু ভোটের একটা প্রভাব আছে। সাহারা আলিম ওখানে অনেক ভোট পেয়েছিলেন। এই ক্যান্ডিডেট গুলোর যে আপনি প্রচার দেখছেন, যে কথাবার্তাগুলো শুনছেন, তার ইম্প্যাক্ট কি বাম রাজনীতিতে পড়বে, অন্তত ভোট বাক্সে পড়বে বলে মনে হচ্ছে? দেখো, লাস্ট কয়েকটা নির্বাচনে তো যাদবপুরে যদি দেখো, হিন্দু ভোটটা কিন্তু বিজেপি পাচ্ছে। ফলে আবেগতাড়িত হয়ে বামরা হয়তো বলছেন, কিন্তু অন্তত গ্রাউন্ড রিয়ালিটি বলছে ভোটটা 3 ভাগে ভাগ হলে ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবব্রত, তার কিন্তু মলয় মজুমদার, তার কিন্তু সুবিধে হওয়ার কথা, এবং হয়তো সুবিধে সেটাই হবে। বিকাশবাবু ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট। ফলে অন্য 5 জন দাঁড়ালে যে ভোট পেতেন তার থেকে অনেক বেশি ভোট উনি পাবেন, এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু শেষ পর্যন্ত জয়ের মুকুট পড়বেন কিনা সেটা তো জনগণ বলবে। কিন্তু পুরনো মানে যে সংখ্যা, সেই সংখ্যাগুলো বিশ্লেষণ করে শুধু বলতে পারি যে হিন্দু ভোটের কিন্তু একটা কনসলিডেশন এই বাম দুর্গেও হয়েছে। ফলে সেই হিন্দু ভোটটাকে যদি আবারও যদি বিজেপির পক্ষে যায়, তাহলে বিকাশবাবুর পক্ষে লড়াইটা কঠিন হবে। নওশাদ সিদ্দিকী আজকের দিনে দাঁড়িয়ে কতটা বড় ফ্যাক্টর এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলে মনে হয়? দেখো, নওশাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কয়েকটা আসন পাবে বলেই আমার মনে হয়। মানে বিশেষ করে নওশাদে মানে যদি ভোট লুট না হয়, তাহলে নওশাদ গতবারের থেকে বড় ব্যবধানে জিতবে। এবং আরাবুলও কিন্তু জয়ের জায়গায় তৈরি করেছে। ফলে আরাবুল এবং মানে ভাঙর এবং ক্যানিং পূর্ব এবার কিন্তু পরিবর্তনের হাওয়া আছে। মানে এগুলো কিন্তু এই যে বলছি না পরিবর্তনের হাওয়া আছে, কথাগুলো কোনো মানে নেই। কেন মানে নেই? এখানে ওয়ান ডে ম্যাচ হয়, ওই দিনে যা হবে একবারে রাতারাতি ক্লিনজিং করে। পশ্চিমবাংলার ভোট কিভাবে হয় যারা গ্রাউন্ড লেয়ারে থাকে তারা জানে। আর ভাঙর, ক্যানিং পূর্বে, বাসন্তী, এগুলোতে কিভাবে ভোট হয়? ভোট হয় নাকি? ফলে আমার কেন আশঙ্কা এদের উপর বেশি, কারণ বিজেপির তো ইন্টারেস্ট নেই। বিজেপি দলটা এমন একটা না, খুব মানে স্বার্থপর দল, যেহেতু ভাঙরে জয়ের কোনো আশা মানে সম্ভাবনা নেই ওই দলের। ফলে ভাঙরে দেখবে সেন্ট্রাল সিকিউরিটি কম, ক্যানিং পূর্বে দেখবে সেন্ট্রাল সিকিউরিটি কম। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ভাঙর নিয়ে কথা বলছি, মানে ওটা তো নয় রাজ্য সরকারের অধীনে। তাহলে আমি কিন্তু বলছি যে ওখানে অঙ্কটা কিন্তু এরকম হতেই পারে যে ভাঙরে আমরা তো নেই। ফলে ওই যে চাপ তৈরি করা এবং সেন্ট্রাল ফোর্সকে ঠিক মতো নামানো, ইলেকশন কমিশনকে নজরদারির মধ্যে লাগানো। দেখো, পরিষ্কার ইলেকশন কমিশন চাপ যতটা খাচ্ছে দিল্লির থেকে, সেই অনুযায়ী রিয়াক্ট করছে, পরিষ্কার কথা। এইবার এই মানে তৃণমূল যে ভাষায় নির্বাচন করে অভ্যস্ত, সেই ভাষায় এবার বিজেপি উত্তর দিচ্ছে। তৃণমূল কি ভাষায় কথা বলে? প্রশাসন পুরোপুরি নিজের দখলে নেয়, পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন, অন্য বিধানসভা লোকসভাতেও নেয়। এবং এবার তৃণমূল কংগ্রেসের যে ভাষা, সেই ভাষা বিজেপি নিয়েছে। ইলেকশন কমিশনকে কার্যত যেভাবে বলা হচ্ছে সেইভাবেই তারা কাজ করছে, সেন্ট্রাল ফোর্সকে যেভাবে বলা হচ্ছে সেভাবেই কাজ করছে। ফলে ইলেকশন কমিশন, রাজীব সিনহা যেভাবে ভূমিকা পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ঠিক একইভাবে ভূমিকা পালন করছে এবার গণেশ কুমার বিজেপির নির্দেশে। ফলে মানে তৃণমূল যে ভাষা বোঝে, সে ভাষা এবার উত্তর দিচ্ছে বিজেপি, এটা মাথায় রাখবে। দ্বিতীয় যেটা, সেটা হলো, দেখো খুব দুঃখের হলেও সত্যি যে 27 লক্ষ মানুষ তারা তো ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো। কিন্তু তুমি আমায় বলো, 2018 সালে
2 কোটি লোকের ভোটের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়েছিল। 2 কোটি, আবারও বলছি, যে তৃণমূল কংগ্রেসের নেতারা চোখে জল ফেলেন, যে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রতিনিয়ত আপনারা মানে বিজেপিকে গালাগালি করছেন, তারা একবার ভাববেন 2018 সালে 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার ফলে 2 কোটি মানুষ অংশ নিতে পারেনি। 2 কোটি মানুষ ভোট মানে পঞ্চায়েত নির্বাচনের বাড়িতে বসেছিল, কারণ তার কেন্দ্রে কোনো প্রার্থী ছিল না। 2 কোটি মানুষ। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেভাবে জেলার পর জেলা বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাতে প্রায় 75 লক্ষ লোক ভোটে অংশ নিতে পারেনি। কমেছিল, কিন্তু সেটাও 75 লক্ষ লোক নিতে পারেনি। এবং দুটো সংখ্যাই 18 সালের পঞ্চায়েত নির্বাচনে 2 কোটি গ্রামীণ মানুষ, আর 2023 সালে 75 লক্ষ গ্রামীণ মানুষ অংশ নিতে পারেনি, যেটা কিন্তু এসআইআর এ বাদ পড়ান যে 27 লক্ষ থেকেও বেশি। ফলে যে সমস্ত বুদ্ধিজীবী, যে সমস্ত বামপন্থীরা, যে সমস্ত কংগ্রেসের লোকরা চোখে জল ফেলছেন, তাদেরকে কিন্তু ওটাও মাথায় রাখতে হবে, এই তৃণমূল কংগ্রেস 2 কোটি লোকের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পঞ্চায়েত নির্বাচন 2018-তে। 2023-এ 75 লক্ষ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তা নয়, প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার কেড়ে নিয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতা এলাকার পরে এলাকায় জিতেছিল। সেই সময় যোগেন্দ্র যাদব কোথায় ছিলেন? সেই সময় প্রশান্ত ভূষণ কোথায় ছিলেন? কেন আজকে যারা সম্পাদকীয় পাতায় প্রতিদিন লিখছেন, সেদিন তো আমি কাউকে লিখতে দেখিনি? দুটোই অন্যায়। কেন আপনারা বলতে পারেন না? আপনারা যখন কলকাতা প্রেস ক্লাবে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেন, কেন তখন বলতে পারেননি যে ধারাবাহিকভাবে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে? কেন আপনারা বলতে পারেন না যে পঞ্চায়েত নির্বাচনে 2 কোটি লোকের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল 2018 সালে, 2023 সালে 75 লক্ষ লোকের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আর আজকে 27 লক্ষ ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে? একসাথে কেন বলতে পারেন না? একই বন্ধনে আপনারা কেন বলতে পারেন না? সিলেক্টিভ বুদ্ধিজীবী কেন আপনারা? ফলে এটা একটা, আমি তোমায় বলছি যে বহু সংখ্যক মানুষকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে, এটা দুর্ভাগ্যের নির্বাচন। তাহলে এটা আমরা কোনো মতেই মানে সমর্থন করতে পারি না। দেখো, এইরকম অবস্থায় বামপন্থীরা যদি মাঠে ঘাটে থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তার রাজনীতিটা করেছে বা কোর্টে গিয়ে রাজনীতিটা করেছে, যে অপটিক পলিটিক্স বলি বা পলিটিক্স অফ ডিসপ্লে বলি, যেটাকে বহির্প্রকাশ করা, মানুষের সামনে হাজির করা, সেটা কিন্তু বামেরা করতে পারেনি। বামেরা আমাকে গালি দিতে পারে, মানে আমাকে খারাপ বলতে পারে, কিন্তু রাস্তার রাজনীতি যদি আজকে করতে পারতেন, তাহলে প্রত্যেকটা মুসলমানের ভোট আজকে আপনাদের পক্ষে থাকতো। তাতেও আমি বলছি, এবার মুসলিম ভোটের বিভাজন হবে, যেটা আজ করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মুসলিম ভোটের স্প্লিট হলে বেশ কিছু আসনে আপনাদেরকে হারতে হবে। ফলে নওশাদ সিদ্দিকী যেমন ভাঙড় ক্যানিং পূর্বে যেমন চ্যালেঞ্জ ছুটছে, শুধু তাই নয়, মিলিয়ে নেবেন আপনারা, খুব ক্লোজ কন্টেস্ট বা নওশাদ সিদ্দিকীর দল জিতবে এমন আরো কয়েকটা কনস্টিটিউয়েন্সির মধ্যে হারোয়া রয়েছে, দেগঙ্গা রয়েছে। হারোয়া, দেগঙ্গা, মিনাখার মতন কনস্টিটিউয়েন্সিতে ক্লোজ লড়াই আইএসএফ ক্যান্ডিডেটরা দিবে, এবং জয়ের সম্ভাবনা কিন্তু দেগঙ্গাতে প্রবল। আজকের দিনের সব থেকে বড় প্রশ্ন যে শূন্যের গেরো কাটবে নাকি, বামেরা কাটাতে পারবে নাকি? একটা প্রাথমিক ধারণা আমরা পেলাম এই বিশ্লেষণে। 10 দিন বাকি, অনেক কিছু হতে পারে। আমার মনে হয় ভোটের দিন আলটিমেটলি উত্তর আমরা সেই দিনই পেতে পারি। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ।